ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও আমরা আজকে হাজির নতুন একটি চ্যাপ্টার নিয়ে। আজকের চ্যাপ্টারের নাম হবে বৃত্ত বা সার্কেল। ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির অন্তর্গত যে সরলরেখা আছে সেগুলো পাট করে সমস্ত কিছু চ্যাপ্টারটা করেছিলাম এবং তাদের রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করেছিলাম। সেই রিলেটেড যে ভিডিও সেটা যদি মিস করে থাকো তাহলে আমার এই ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। তো আজকে চলো বৃত্তটা শুরু করা যাক। এই বৃত্তের ক্লাস শুরু করার আগে আমরা জেনে নিই যে বৃত্ত সম্পর্কে আজকে কি জানবো। আমরা এই চ্যাপ্টারে জানবো যে বৃত্ত কাকে বলে, ও তারপরে তোমার বৃত্তের যে বিভিন্ন ইকুয়েশন হয়, বিভিন্ন আকার হয় সেই সম্পর্কে জানবো এবং তাদের রিলেটেড কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন ঠিক সরলরেখার ক্ষেত্রে করেছিলাম, সরলরেখা কাকে বলে, সরলরেখার বিভিন্ন আকারগুলো কি, সেরকমই খুব সোজা। এই ক্লাসটা করার পরে তোমাদের কোনো অসুবিধা থাকবে না, আমার দৃঢ় বিশ্বাস। তাই ক্লাসটা খুব ভালো করে পাশে একটা যদি খাতা পেন নিয়ে যদি বসে ক্লাসটা করতে থাকো, দেখবে টোটালি হয়ে গেছে। চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক যে বৃত্ত কাকে বলে। ধরো এই যে প্লেনটি আছে, হোয়াইট বোর্ডের প্লেন, এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা কিন্তু ফিক্সড পয়েন্ট। ওকে, এই বিন্দুটা হলো ফিক্সড পয়েন্ট। এবার এই বিন্দুটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই দূরত্বটা বজায় রেখে অন্য আরেকটি পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু গতিশীল বা সঞ্চারণশীল। কেমনভাবে সঞ্চারণশীল না, এই যে ফিক্সড পয়েন্ট আছে সেইটা থেকে এই যে দূরত্বটা ওই গতিশীল বিন্দুটির, সেটা কিন্তু সর্বদা সেম। অর্থাৎ এটাই বলতে চাইছি যে একটা প্লেনের উপর ফিক্সড পয়েন্ট আছে, সেই ফিক্সড পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা গতিশীল বিন্দু যদি প্লেনের উপর সঞ্চারণশীল হয়, তাহলে ওই যে সঞ্চারণশীল বিন্দুর পথটা তৈরি হবে সেটি হবে বৃত্ত। মানে যেখানেই যাচ্ছি দেখছি কি এই দূরত্বটা সেম, অর্থাৎ এইভাবে যে পথটা তৈরি হয়ে গেল সেটাই হয়ে যাবে বৃত্ত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এবার এই যে বৃত্তটা এলো, একে আমরা কিভাবে সমীকরণের আকারে নিয়ে যাব। ধরো এই যে পয়েন্টটা ফিক্সড পয়েন্ট ছিল সেটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এখানে যে পয়েন্টটা আছে সেটা কি হবে না, আমরা যেহেতু এটা এক্স ওয়াই তলের উপরে গতিশীল, তাহলে এই পয়েন্টটা হবে এক্স কমা ওয়াই। আর এই যে ফিক্সড দূরত্বটা সেটাকে যদি বলি আর, তাহলে কি হবে, এই ফিক্সড পয়েন্ট থেকে এই যে দূরত্বটা, অর্থাৎ এটার যদি নাম দিই এ আর এটার যদি নাম দিই আমি বি, তাহলে এ বি এই ক্ষেত্রে কত হলো, আর হলো। ওকে, মানে আর আমার ডিস্টেন্স। আর এই যে দুটো বিন্দুর মধ্যে গ্যাপিংটা কত আসবে, মানে এ আলফা কমা বিটা থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব কত আসবে। আমরা জানি দুটো বিন্দু দিয়ে দিলে কোনো একটা রেখাংশের দূরত্ব তৈরি হয়। ঠিক এইভাবে রুট ওভার অফ y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ এই জিনিসটা এলো। এখন আমরা শর্তানুসারে কি বলতে পারি না, বলতে পারি যে এই দূরত্বটা ইজিক্যাল টু এই দূরত্বটা, অর্থাৎ আর ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এবার তুমি উভয় দিকে স্কোয়ার করে দাও, অর্থাৎ আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে এটাই হলো বৃত্তের সমীকরণ। এখানে এই যে বৃত্তটি হয়েছে সেই বৃত্তের কেন্দ্র হলো আলফা কমা বিটা এবং আর হলো ওই বৃত্তটির ব্যাসার্ধ, কারণ এই যে ডিস্টেন্স তাকেই আমরা বলি ব্যাসার্ধ, আর তার দূরত্ব হচ্ছে আর, তার ব্যাসার্ধটার দূরত্ব হচ্ছে আর। ওকে, চলো নেক্সট দেখো বন্ধুরা, এখন আমরা এই জিনিসটাকে জানবো, অর্থাৎ বৃত্তের সমীকরণের সাধারণ আকার কি হয়। না, কোনো একটা ধরো বৃত্ত যখন আমাকে দিল, তার সাধারণ আকার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy plus c is equal to 0. This is the general form of any circle.
ওকে, এক্ষেত্রে জি মাইনাস জি কমা মাইনাস এফকে বলা হবে বৃত্তের কেন্দ্র, আর রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমাদের মনে হচ্ছে যে এই যে মাইনাস জি কমা মাইনাস এফ বা এই জিনিসটা রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এলো কীভাবে? তাই এটা একটু ক্যালকুলেশনের মাধ্যমেই এসছে না, এটা একটা কোয়াড্রেটিক ফর্মে রয়েছে। এক্স আর ওয়াই এর এখানে তোমার ইকুয়েশন, এখান থেকে তোমাকে একটু ফ্যাক্টরাইজেশন করে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার যদি এইরকম ফর্মে লেখা যায় তাহলে কম্পেয়ার করে বলতে পারি। চলো একটু দেখে নিই যে কিভাবে লেখা যাচ্ছে। ওকে, এক্স স্কোয়ার লিখে নিচ্ছি যেমন আছে, এখানে 2gx আছে, তাহলে 2 ইন্টু জি ইন্টু এক্স লিখলাম, আগে একটু সাজিয়ে নিচ্ছি এক্সগুলোকে, এবার জি স্কোয়ার প্লাস করলাম, জাস্ট আমার যেন সূত্র পড়ে যায় তার জন্য। মনে রাখতে হবে জি স্কোয়ার আমি ধার করে নিয়ে এসেছি, তাই একে আমায় অ্যাডজাস্ট করতে হবে। ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার। ওকে, তাহলে জি স্কোয়ার আর এফ স্কোয়ার এদিকে আমি ধার করে নিয়ে এসেছি, তাহলে ওই দিকে আমাকে সমীকরণের বাঁ দিকে আমাকে লিখতে হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এই যে সিটের দিকে ছিল ওদিকে নিয়ে চলে গেলাম মাইনাস সি। এখন এইখান থেকে আমি কি বলতে পারি, এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইজ ইকাল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো এই যে ফর্মটা এসেছে, এই ফর্মটা একটু আগে যে আমরা বৃত্তের সমীকরণের ফর্ম বানিয়েছিলাম, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তাহলে এই দুটো জিনিসকে আমরা যদি কম্পেয়ার করে থাকি, কম্পেয়ারিং দিস টু ইকুয়েশন, তাহলে আমরা বলতে পারি আলফা ইজ ইকাল টু মাইনাস জি, কারণ আলফা হচ্ছে তোমার এখানে সেন্টার ছিল, আলফা কমা বিটা তোমার সেন্টার ছিল, তাহলে আলফা ইজ ইকাল টু মাইনাস জি হলো, আর বিটা ইজ ইকাল টু মাইনাস এফ হলো, আর আর ইজ ইকাল টু দেখো রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এত এসছে। তার মানে এই যে জেনারেল ইকুয়েশন অফ এনি সার্কেল হুজ center will be minus g comma minus f and radius or ব্যাসার্ধ is equal to root over of g square plus f square minus c, এত ইউনিট বা একক কথাটা তোমায় লিখে দিতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট দেখো বন্ধুরা, সাধারণ দ্বিঘাত সমীকরণ তাকে আমরা কখন বৃত্তের সমীকরণ হিসাবে বলতে পারি। সাধারণ দ্বিঘাত সমীকরণকে দেখতে কেমন হয় না, এই ধরনের দেখতে হয় যে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এবার এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এসেছে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, জি আছে, এফ আছে, সবই কিছু আছে, তাহলে একে আমরা কখন বৃত্তের সমীকরণ বলবো, হোয়েন এ ইজ ইকাল টু বি, অর্থাৎ এক্স এর স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যখন সেম হবে। ওকে, কারণ দেখো বৃত্তের সমীকরণকে আমরা কি লিখতাম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ যা 1 আছে, এখানে ওয়াই স্কোয়ারের সহগ 1 আছে, অর্থাৎ এক্ষেত্রে আমি ওইভাবে 1 না বলে আমি বলছি কি সেম হতে হবে। অর্থাৎ যদি কোনো সাধারণ দ্বিঘাত সমীকরণের আকার দেয় তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগকে সেম হতে হবে। ওকে, আর কি, আর এখানে দেখো এক্স ওয়াই কোনো টার্ম নেই, তাই এক্ষেত্রে এই যে এক্স ওয়াইয়ের সহগ 2h তাকে 0 হতে হবে। ওকে, তাহলে এ আর বি সমান হতে হবে এবং এক্স ওয়াইয়ের সহগ যে 2h আছে তাকে 0 হতে হবে। যেমন একটা আমি ইকুয়েশন নিয়ে নিচ্ছি, মনে করো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 6
এক্স প্লাস 9y প্লাস 12 ইজিক্যাল টু 0, এই ধরনের একটা ইকুয়েশন দিয়েছে। এখানে তুমি 16 করে দিলে, আমি কথার কথা বলছি। তাহলে তোমার এটা যে বৃত্তের ইকুয়েশন তুমি বলতে পারো, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণকে নির্দেশ করছে। ওকে, তাহলে এই যে 3 আছে, দেখো এই 3 আর 3 মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম আছে, তাই এটি একটি বৃত্তের সমীকরণকে নির্দেশ করছে। 3 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3 দিয়ে ভাগ করলে 3 2 এ 6 হয়, 3 3 এ 9 হয়, প্লাস 16/3 ইজিক্যাল টু 0। তাহলে এই জিনিসটাকে আমি একটা বৃত্তের সমীকরণে কনভার্ট করতে পারলাম, যেখানে যদি আমি কম্পেয়ার করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx এর সঙ্গে প্লাস 2y প্লাস এর সঙ্গে, তাহলে এক্স এর সহগ কি আছে, এক্স এর সহগ আছে 2x এর সহগ কি আছে, 1 আছে, অর্থাৎ 1 সমান g। ওকে, তাহলে f কত হবে, f হবে দেখো 2y এর সহগ, যদি এখানে একটা 2 বসাই আমি, তাহলে এখানে একটা 2 লিখতে হবে, অর্থাৎ 3 এর 2 হলো, অর্থাৎ এই যে বৃত্তটা দিয়েছে তার কেন্দ্র হবে -g, -f। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, সি কত হবে 16/3, তাহলে ব্যাসার্ধ হবে √g² প্লাস f² মাইনাস সি 16/3 দিয়ে একটা এত একক লিখবো। এবার এই জিনিসটাকে তুমি একটু ক্যালকুলেশন করে যে রুট দিয়ে ফর্মটা আসবে সেটাই হয়ে যাবে। এই যে উদাহরণটা নিয়ে নিয়েছি, সেই উদাহরণটির যে বৃত্তটা ছিল তার সেন্টার এবং রেডিয়াস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চল নেক্সট। বন্ধুরা, এখন আমরা এই যে বৃত্তের কাকে বলে শিখলাম, বৃত্তের সাধারণ সমীকরণ শিখলাম। এবার আমরা জানবো যে বৃত্তের বিভিন্ন আকার, যেমন আমরা সরলরেখার ক্ষেত্রেও দেখেছিলাম যে সরলরেখার বিভিন্ন আকারগুলো কীরকম হয়, তেমনি এইখানে বৃত্তের বিভিন্ন আকারগুলো সম্পর্কে জানবো। তা প্রথমেই আমরা দেখবো যে মূল বিন্দুগামী বৃত্তের আকার কীরকম হয়। এই যে বৃত্তটা আমি এঁকেছি, এটা কোথা দিয়ে যাচ্ছে না মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক এরকম চিত্রটা হবে, বা এদিকেও তোমার হতে পারে, বা এখানেও তোমার হতে পারে, তা যা খুশি হতে পারে। তা আমি ধরে নিলাম যে এই চিত্রটার জন্য হবে। ওকে, তা দেখো এটা 0 0। আমাদের যে সমীকরণ ছিল সেটা আমরা লিখে ফেললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে জি আর এফ আর সি এগুলো তিনজনা ধ্রুবক পদ। তাহলে যেহেতু 0,0 দিয়ে পাস করেছে, 0 বসালাম, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 0 বসালাম, জি এর জায়গায় এক্স এর জায়গায় 0 বসালাম, ওয়াই এর জায়গায় 0 বসালাম, সব 0 হয়ে গেল, দিয়ে প্লাস সি ইজিক্যাল টু 0 হলো, অর্থাৎ সি সমান 0। অর্থাৎ এটাই আমরা পেলাম সিদ্ধান্ত আকারে, যখন কোনো বৃত্ত মূল বিন্দুগামী হবে তখন তার যে ধ্রুবক পদ সেটা কিন্তু থাকবে না। ওকে, চলো এবার এক্স এবং ওয়াই অক্ষের উপর যখন কোনো বৃত্তের কেন্দ্র হবে তখন সেই বৃত্তের সমীকরণটা কি হবে। এক্স আর ওয়াই অক্ষের উপর যখন বৃত্তের কেন্দ্র থাকবে, এক্স, আগে আমরা এক্স অক্ষের উপর করি, এক্স অক্ষের উপর বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ব্যাপার। তা এক্স অক্ষের উপর বৃত্ত বলতে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের উপর বৃত্তের কেন্দ্র মানে ঠিক এই ধরনের হতে পারে বৃত্তটা। ওকে, বা এদিক দিয়েও যেতে পারে। তাহলে এইখানে তোমার আছে, আচ্ছা এক্স অক্ষের উপর যখন কোনো একটা বিন্দু অবস্থান করে তার স্থানাঙ্ক কি হয় না, তার স্থানাঙ্ক হয় আলফা কমা 0 এই আকারের হয়, আলফা কমা 0 এই আকারের হয়, কারণ ওয়াই কোঅর্ডিনেটটা তখন কি হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দু। এইখানে যে বিন্দুটা আছে বা এইখানে যে বিন্দুটা আছে এক্স কমা ওয়াই এই আকারে আমরা ধরে নিলাম। তাহলে কি হয় যে দুই বিন্দু আকার দিয়ে আমরা কি সমীকরণ পাবো, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা তোমার ব্যাসার্ধ ধরে নিলাম, তার মানে তোমার হলো এ স্কোয়ার, অর্থাৎ এই ধরনের ইকুয়েশন তৈরি হবে। অনুরূপভাবে যদি এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, ওয়াই অক্ষের উপর বৃত্তের কেন্দ্র থাকে, তাহলে ছবিটা কিরকম হচ্ছে না, এইখানে হচ্ছে ওয়াই অক্ষ, তার উপরে বৃত্তের কেন্দ্র,
অর্থাৎ যদি এইটা ওয়াই অক্ষের উপর পয়েন্ট হয় তাহলে 0, বিটা এই আকারের হবে। তাহলে এর উপরে যে কোনো একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, তাহলে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এইখানে যে তোমার বৃত্তের ব্যাসার্ধ সেটা যদি হয় স্কোয়ার হবে। অর্থাৎ এই ধরনের তোমার সমীকরণগুলো হবে ওয়াই অক্ষের উপর যখন বৃত্তের কেন্দ্র হবে। এবার যখন এক্স অক্ষকে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে যে বৃত্ত, তাদের সমীকরণ কেমন হবে চলো এটা একবার দেখে নিই। বন্ধুরা, যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে মানে কি, এইখানে যে এক্স অক্ষ রয়েছে, ধরো এই বিন্দুটাতে আমি স্পর্শ করেছি এই বৃত্তটাকে, তাহলে এইখানে আছে কেন্দ্র। ওকে, ধরো এই যে পয়েন্টটা আছে মানে কেন্দ্রটা আছে তাকে আমি ধরলাম আলফা কমা বিটা, এর হচ্ছে কেন্দ্র। তার মানে এর সমীকরণ কি হবে দেখো, এইখানে যে পয়েন্ট উৎপন্ন হচ্ছে আমরা কিভাবে যাচ্ছি, এই পয়েন্টটায় আলফা গেলাম দিয়ে বিটা উঠলাম, অর্থাৎ এইটা হয়ে গেল বিটা। এখন তুমি বলবে যে এটা আবার বিটা কি করে হলো, কারণ বৃত্তের কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ আছে, এই যে সরলরেখাটা আছে এটা হচ্ছে স্পর্শক, কারণ বৃত্তের এই বিন্দুটাকে স্পর্শ করে গেছে। তাহলে সেন্টার থেকে স্পর্শবিন্দুগামী যে বিন্দু আছে তাদেরকে যদি আমি সংযোগ করি ক্লাস 10-এর যে উপপাদ্য আছে সেইখান থেকে আমি বলতে পারি সেই স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে স্পর্শবিন্দুতে। অর্থাৎ এখানে সেই উপপাদ্যটার জন্য এই কিন্তু থিওরেমটা অ্যাপ্লিকেবল হয়েছে। অর্থাৎ এখানে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল বি স্কোয়ার, তার মানে বৃত্তের সেন্টার হয়ে গেছে আলফা বিটা। অর্থাৎ এবার ইকুয়েশনে বসিয়ে দাও যে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, যেমন এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ তার হোল স্কোয়ার, তেমনি এখানে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু বিটা স্কোয়ার। অনুরূপভাবে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে ঠিক কি হবে দেখে নেবো আমরা। ওয়াই অক্ষকে স্পর্শ করবে মানেটা কি, ঠিক দেখো এই ধরনের ইকুয়েশন আছে, এই যে বৃত্তটা আছে তোমার, তার মানে কিরকম হচ্ছে না, এই পয়েন্টটা যদি আলফা গেলাম দিয়ে বিটা গেলাম মানে আলফা কমা বিটা যদি হয়, তার মানে এইটুকু হচ্ছে আলফা, তার মানে এই যে রেডিয়াস বা ব্যাসার্ধ এটাও হয়ে যাবে আলফা, কারণ এটা যতটা এটাও ততটা। তার মানে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, কারণ সেন্টার আলফা কমা বিটা, প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধ কত তার স্কোয়ার আলফা স্কোয়ার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। খুব সোজা। এইভাবে তোমরা একটু যদি চিত্রগুলো এঁকে এঁকে করার চেষ্টা করো, আমার মনে হয় না সূত্র মুখস্থ করার দরকার, জাস্ট কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার করে নাও। এখানে থিওরেমের প্রতি যে যত ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা থাকবে সে অনুশীলনীর অঙ্ক তত ভালো করে করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা তাই কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে নাও বন্ধুরা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে এমন একটা বৃত্তের সমীকরণের ইকুয়েশন আমরা বার করতে চলেছি যে বৃত্তটা সবসময় এক্স ও ওয়াই অক্ষ উভয়কেই স্পর্শ করবে বলেছে। তাহলে তার চিত্রটা কেমন হতে চলেছে, ঠিক যদি এটা এক্স অক্ষ হয় এবং যদি এটা ওয়াই অক্ষ হয় তাহলে বৃত্তটা কিরকম করবে, এখানেও স্পর্শ করবে আর এখানেও স্পর্শ করবে। মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম এইভাবে। দেখো এইটা হচ্ছে আলফা কমা বিটা, এই ধরনের আমি বৃত্তটার সমীকরণ এই সেন্টার আমি ধরে নিলাম। তাহলে এইখানে গিয়ে এইখানে উঠলো এবং এইখান থেকে ওঠার পর এই দিকেও আমি একটা করলাম, যোগ করে দিলাম এই বিন্দুটা। তাহলে দেখো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সমান হয়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সবসময় একই হয়। তাহলে এই যে দূরত্বটা ব্যাসার্ধ, এই যে দূরত্বটা ব্যাসার্ধ, এই দূরত্বটা করতে হবে, এখানে যাবে আলফা, অর্থাৎ এটাও আলফা। ওকে, তারপর উঠলো এটা বিটা, অর্থাৎ এক্ষেত্রে হবে আলফা ইজ ইকাল টু বিটা, দিস ইজ দ্য কন্ডিশন। তার মানে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, যেহেতু সেন্টার আলফা কমা বিটা তাই এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার হলো প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার হলো ইজ ইকাল টু আলফা স্কোয়ার। বা কেউ যদি লেখে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু বিটা স্কোয়ার, তাহলে হয় এটা হবে নতুবা এই জিনিসটা হবে। যে কোনো একটা ইকুয়েশনকে লিখলেই কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, খুব সোজা বন্ধুরা। চলো নেক্সট। বন্ধুরা এক্ষেত্রে বলেছে দুটো প্রদত্ত বিন্দুকে ব্যাস করে বৃত্তের সমীকরণ। না বৃত্তটা কেমন হয়, না আমার এরকম হয়। এই যে বৃত্ত আছে, এই বৃত্তের দুটো এমন বিন্দু নিয়েছি, প্রদত্ত বিন্দু, ধরো x1, y1 নিয়েছি, আর একটা হচ্ছে x2, y2 নিয়েছি। এই দুটো বিন্দুকে ব্যাস করছি, মানে
এই যে এটা যোগ করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাস। তাহলে এইখানে হচ্ছে সেন্টার, অর্থাৎ এই যে দুটো বিন্দু আছে তাদের মধ্যবিন্দুটা হয়ে গেল তোমার কেন্দ্র। এখন সেই যে বৃত্ত তার সমীকরণ কি হবে? এটা হবে এক্স মাইনাস, এই সেন্টারটা কত দাঁড়াবে, x1 প্লাস x2 বাই টু কমা y1 প্লাস y2 বাই টু। কেন আমি এরকম লিখলাম? কারণ দুটো বিন্দুর মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 বাই টু প্লাস কমা y1 প্লাস y2 বাই টু। তাহলে x মাইনাস x1 প্লাস x2 বাই টু তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 প্লাস y2 বাই টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এই যে ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটুকু মানে সিবি রুট ওভার অফ x1 প্লাস x2 বাই টু মাইনাস x2। দেখো এই বিন্দু এবং এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব প্লাস y1 প্লাস y2 বাই টু মাইনাস y2 তার হোল স্কোয়ার, ব্যাস এইটা। এবার এদেরকে যদি আমি ক্যালকুলেশন করে দিয়ে একটু সাজাই, ঠিক এটা আসবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। দেখো খুব মনে রাখা সোজা, খুবই মনে রাখা সোজা, এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এই আমি ক্যালকুলেশনটা কেন করলাম না, বিশাল একটু লেন্দি হবে, সেই জন্যই আমি এটা স্কিপ করে গিয়ে তোমাকে ডাইরেক্ট যে ফর্মুলাটা আসবে সেটা আমি লিখে দিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড হও কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই দেখাবো এই ফর্মুলাটার ব্যাপারে। আর তোমরাও বাড়িতে এটা চেষ্টা করলে অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস। আর এই জিনিসটাই তোমার আসবে। ওকে, চলো নেক্সট। আমার মনে হচ্ছে যে প্রমাণটা একটু করেই দিই, কিন্তু ওই পদ্ধতিতে না করে আমি একটু বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করছি। না, দুটি প্রদত্ত বিন্দুকে ব্যাস করে বৃত্তের সমীকরণ করেছি। না, বৃত্তটা ছিল এই রকম, তার এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে x1 কমা y1, আর এটা হচ্ছে তোমার x2 কমা y2, আর এইখানে একটা যে কোনো বিন্দু আছে x কমা y। ঠিক আছে, তুমি এখন একে যোগ করে দাও, এখন একে যোগ করে দাও, তাহলে এই যে কোণটা হয়ে যাবে সেটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তার মানে তোমার এই যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তার মানে এসি পারপেন্ডিকুলার টু বিসি হবে। তার মানে এসির প্রবণতা আর বিসির প্রবণতা দ্বয়ের গুণফল কি হবে, গুণ করলে -1 হবে। চলো এবার ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। এসির প্রবণতা মানে কি, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইন্টু এদিকে কি হবে y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইজিক্যাল টু -1। জাস্ট তুমি এবার এটাকে গুণ করে দাও, তাহলে এখানে কি হবে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান মাইনাস অফ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। ওকে, দেখো তারপরের লাইনে ইমপ্লাইজ করে দিই, যদি এটা এদিকে চলে আসবে, অর্থাৎ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজিক্যাল টু 0। দিস ইজ প্রুভড। অর্থাৎ দুটো বিন্দু যদি দিয়ে দেয় মানে প্রদত্ত হয় এবং সেই দুটো বিন্দুকে ব্যাস করে নেওয়া হয় কোনো বৃত্তের, তাহলে ইকুয়েশন বার করতে হলে ঠিক এই ধরনের তোমার ফর্মটা আসবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বন্ধুরা দেখো, এখন আমরা জানতে চলেছি যে দুটো প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি। মানে ধরো এই একটা বৃত্ত দিয়েছে আর এই একটা বৃত্ত দিয়েছে, তাহলে এই যে ছেদবিন্দুটা হলো, এই ছেদবিন্দু দিয়ে তো অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব। সেই সমস্ত বৃত্তের সমীকরণ কি হবে, তা যেমন সরলরেখার ক্ষেত্রে পড়েছিলাম যে লাইন 1 এবং লাইন 2 দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং সেই লাইন 1 এবং লাইন 2 ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাগুলো হবে তাদেরকে কিভাবে আমি করব, যে বলেছিলাম যে L1 প্লাস কে ইন্টু L2, মানে লাইন 1 প্লাস কে ইন্টু লাইন 2 যদি করো তাহলে ইজিক্যাল টু 0 করো, তাহলে সেই
সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী যে অসংখ্য সরলরেখা পাবো তাদের সমীকরণ পাবো। অবশ্যই কে সেখানে নট ইজিক্যাল টু 0 এবং ইনফিনিটি বলেছিলাম, এটা মনে আছে। কিন্তু এখানে একটু দেখে নাও, খুব সোজা ব্যাপার। ধরো আমি করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স, এখানে g1 করলাম, প্লাস 2f1y প্লাস c1 ইজিক্যাল টু 0। আর একটা সমীকরণ হচ্ছে বৃত্তের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল 1, ঠিক আছে, আর এটা হচ্ছে সার্কেল 2, তাহলে 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজিক্যাল টু 0। তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে বৃত্তের, তাদের ছেদবিন্দুগামী যে অসংখ্য বৃত্তের সমীকরণ হবে তাদেরকে কি করে, প্রথমে c1 করে নাও প্লাস কে ইন্টু c2 ইজিক্যাল টু 0 করে দাও। যেমন l1 প্লাস কে ইন্টু l2 ইজিক্যাল টু 0, তেমনি এখানে এটা করলাম। এবার এ কে যদি কে দিয়ে গুণ হয়ে যায়, তারপরে যদি যোগ করি, আচ্ছা একটু করি ক্যালকুলেশনটা, এক লাইন দেখো, প্লাস c1 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এবার কি করছি না, এইখান থেকে 1 প্লাস কে করে নিচ্ছি, জাস্ট একটু সিম্পলিফিকেশান, প্লাস 1 প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার করে নিচ্ছি, প্লাস 2 ইন্টু g1 প্লাস কে g2 দিয়ে x করলাম, প্লাস 2f1 প্লাস কে ইন্টু f2 y প্লাস c1 প্লাস কে c2 ইজিক্যাল টু 0 হবে। দেখো আমি বলেছিলাম যে বৃত্তের সমীকরণ হতে গেলে এই এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ দুজনাকে সেম আসতে হবে, অর্থাৎ 1 আসতে হবে। সেম থাকলে হবে, দিয়ে তোমার ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার এখানে 1 নিয়ে চলে এলাম, দিয়ে 1 প্লাস কে দিয়ে যদি ভাগ করি, জাস্ট এগুলো তলায় চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু g1 প্লাস কে g2 বাই 1 প্লাস কে, এটা আসবে। এখন দেখো আমি বাকিটা আমি লিখছি না, যেটা মেনলি বলার এখানে, এই যে তলাতে 1 প্লাস কে এসছে, এখানে কিন্তু যদি কেটা -1 হয়ে যায় তাহলে তলাটা তোমার ইনফিনিটি চলে আসবে, মানে অসংগত হয়ে যাবে। তাই এই কন্ডিশনটা তোমার অ্যাপ্লিকেবল হবে তখনই, কন্ডিশন হলো কে নট ইজিক্যাল টু -1 হতে হবে। সেই জন্যই দুটি প্রদত্ত বৃত্ত দিয়ে দেবে, তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে গেলে c1 মানে প্রথম বৃত্তের ইকুয়েশন লিখবে, প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন লিখবে, ইজিক্যাল টু 0 করবে, দিয়ে পাশে অবশ্যই এই কন্ডিশনটা দিতে হবে যে কে নট ইজিক্যাল টু -1। দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট কন্ডিশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো বন্ধুরা, এখানে কি লিখেছি না, দুটি প্রদত্ত বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। প্রদত্ত বৃত্ত মানে কি, ধরো এই একটা বৃত্ত দিয়ে দিয়েছে আর এই একটা বড় বৃত্ত দিয়ে দিয়েছে, তাহলে এই দুটো যে বৃত্ত রয়েছে তাদের সাধারণ জ্যা বলতে কি এইটা, অর্থাৎ এরও এটা জ্যা প্রথম বৃত্তের, আর এই বৃত্তটার এটারও একটা জ্যা, তারও জ্যা, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ জ্যা। তাহলে কি করে বার করবে না, প্রথমে যে বৃত্তটা দিয়ে দেবে সেটাকে যদি আমি সার্কেল 1 বলি, তার ইকুয়েশন যদি হয় ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইজিক্যাল টু 0, এবং যে c2টা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজিক্যাল টু 0, তাহলে জাস্ট c1 মাইনাস c2 করে দাও, তাহলেই তোমার যে ইকুয়েশনটা আসবে সেটা। অর্থাৎ বিয়োগ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে চলে যাচ্ছে, 2 কমন গেল g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 কমন গেল f1 মাইনাস f2y প্লাস c1 মাইনাস c2 ইজিক্যাল টু 0। অর্থাৎ এই দুইটা কমন যদি যায়, কমন দিতেও পারে না নিতেও পারে, থাকে এইরকম ফর্মে থাকলে অসুবিধা নেই। অর্থাৎ দিস ইজ দ্য জ্যায়ের সমীকরণ, মানে সাধারণ জ্যায়ের সমীকরণ, দুটো বৃত্তেরই কিন্তু কমন জ্যা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো বন্ধুরা, এখন একটি আমরা গুরুত্বপূর্ণ থিওরেম পড়ব, যে একটি প্রদত্ত বৃত্তের সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান। একটি প্রদত্ত বৃত্ত বলতে না, ধরো বৃত্তটার ইকুয়েশন এরকম দিয়ে দেবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0।
ওকে, আমি এক্সাম্পল আকার ধরে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এই যে একটা বিন্দু বৃত্ত দিয়েছে, অর্থাৎ এই যে একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে, এটা প্রদত্ত, এই বৃত্তের ইকুয়েশনটার সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, মানে এই যে বৃত্তটা ধরো এইভাবে আছে, এইখানে কোনো একটা বিন্দু থাকবে নাকি এর উপরে থাকবে নাকি এর বাইরে থাকবে, সেটা কি করে নির্ধারণ করব? আমি কথার কথা বলছি, একটা বিন্দু নিয়ে নিচ্ছি 2,3। ওকে, তাহলে এই বিন্দুটা ফার্স্টেতে তোমাকে বসাতে হবে। বসানোর পরে কি মান বেরোচ্ছে দেখো। যদি দেখো যে লেস দ্যান 0 এসছে তাহলে ভিতরে, যদি দেখো যে গ্রেটার দ্যান 0 এসছে তাহলে হচ্ছে বাইরে, যদি দেখো যে ইজিক্যাল টু 0 এসছে তাহলে উপরে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো একটা এক্সাম্পল নিই। এই যে 2 এক্সের জায়গায় বসালাম 4 হলো, 3 বসাবো 9 হলো, 2 2 4 হলো, 3 6 18 হলো, প্লাস 2 হলো। তাহলে এই জিনিসটার মান আমি কোনো কিছু ক্যালকুলেশন করবো না, জাস্ট বলতে পারবো এটা গ্রেটার দেন 0 হবে, কারণ সব প্লাস। তার মানে এটা গ্রেটার দেন 0 যেহেতু, তাই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তেমনি এরকম যদি আমি এখানে নিতাম দুটোই মাইনাস, কথার কথা বলছি, তার মানে কি হতো ক্যালকুলেশনটা, 4 হতো, 9 হতো, 2 2 -4 হতো, 3 6 এখানে -18 হতো, প্লাস 2 হতো। তার মানে এই টোটাল জিনিসটার ভ্যালু কত আসবে, 9 আর 4 13, 14 15, 18 আর 4 22, অর্থাৎ মাইনাস এলো, অর্থাৎ লেস দেন 0। তার মানে এই বিন্দুটা অবশ্যই এই বৃত্তের ভিতরে অবস্থিত হবে। আর একটা আমি পয়েন্ট ধরো এইরকম আমি চয়েস করছি, আলফা কমা বিটা বসিয়েছি, এই আলফা স্কোয়ার ইত্যাদি এখানে তোমার বসানোর জন্য তোমার এই জিনিসটার ভ্যালু যদি তোমার 0 আসে তাহলে বলতে পারবো এই পয়েন্টটি এই বৃত্তের উপরে অবস্থিত হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চল বন্ধুরা, এখানে আমি একটা থিওরেম লিখেছি, দেখো যে একটি প্রদত্ত বৃত্তের অক্ষ দুটির ওপর ছেদিতাংশের দৈর্ঘ্য কি হবে। ধরে নাও এটা এমন একটা বৃত্তটা একটু বেঁকে গেছে, অসুবিধা নেই। এইখানে তোমার হচ্ছে কেন্দ্র, ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0, এরকম একটা বৃত্ত আছে। তার মানে -g, -f তোমার বৃত্তের তোমার কেন্দ্র হয়ে যাবে, √g² প্লাস f স্কোয়ার মাইনাস সি এত একক তোমার ব্যাসার্ধ হয়ে যাবে। এখান থেকে একটা তুমি দৈর্ঘ্য মানে লম্ব টেনে নাও, তাহলে লম্ব টানলে কি হবে না, আমরা যদি এটা এবি বলি, এই জ্যাটিকে সমান দুটি ভাগে ভাগ করবে, এটা এম বিন্দু বললাম, তার মানে এটা মধ্যবিন্দু, আর এইখান থেকে এই এ কে যোগ করে দিলাম, এটাকে আমি নাম দিলাম সি। তার মানে এসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এম এ স্কোয়ার প্লাস সিএম স্কোয়ার। না এ দেখো এটা হচ্ছে সিএম, এটা হচ্ছে এম, কেন না এম ইজ দ্য হাফ অফ এ বি। ওকে, কারণ একে সমান দুটি ভাগে ভাগ করেছে। কি চেয়েছে আমার এখানে না, একটি প্রদত্ত বৃত্তের অক্ষ দুটির উপর ছেদিতাংশ। তাহলে এই যে বৃত্তটা হয়েছে, দেখো এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই এক্স অক্ষটাকে কতটা অংশে ছেদ করেছে না এবি অংশে, এই টোটাল অংশে ছেদ করেছে, আর এদিকে ওয়াই অক্ষকে কতটা অংশে ছেদ করেছে না এতটা অংশে ছেদ করেছে। তা আমরা এখন এক্স অক্ষকে কতটা দূরত্ব ছেদ করেছে, অর্থাৎ এবির দৈর্ঘ্য বার করার চেষ্টা করছি। এমটাকে বার করে নিই, এম এর সঙ্গে যে সম্পর্কটা আমরা পেয়ে গেছি এসির, সেটা হচ্ছে এসি স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেখো এম আমরা জানি না, এসি কিন্তু আমরা জানি, এসি হচ্ছে ব্যাসার্ধ, কারণ বৃত্তের কেন্দ্র থেকে এই যে এ এক বৃত্তের উপরে বিন্দু, তাদেরকে যোগ করলে তোমার ব্যাসার্ধ উৎপন্ন হয়েছে। তাহলে এটা কত হচ্ছে √g² প্লাস f স্কোয়ার প্লাস সি, বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এম মানে আমি জানি না, তার স্কোয়ার, সি এম মানে কত, এখান দিয়ে গেছি আমি জি মানে -g, তারপর দিচ্ছি তোমার -f, তার মানে -f স্কোয়ার তোমার বসিয়ে দাও। তার মানে এটা f স্কোয়ার হবে, দিয়ে এদিকে নিয়ে চলে এলে দেখো কত হচ্ছে g² প্লাস f স্কোয়ার মাইনাস সি, কারণ এটা স্কোয়ারের
রুট ওভারের স্কোয়ার আছে, তার মানে এটা হলো মাইনাস এফ স্কোয়ার এদিকে হয়ে গেল ইজিক্যাল টু এ এম তার স্কোয়ার, অর্থাৎ এখানে এফ স্কোয়ার আর এফ স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ এখানে আছে জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এম এর ভ্যালু দাঁড়ালো, কত, রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এ এম আমরা জানি যে হাফ অফ এ বি, তার মানে এ বি ইজিক্যাল টু, মানে এই দৈর্ঘ্যটা ইজিক্যাল টু 2 ইন্টু এ এম, মানে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এটা খুব শর্টকাট একটা পদ্ধতিতে আমাদের করতে হবে। পরবর্তীকালে এই ধরনের কোনো কিছু অঙ্ক হলে ডাইরেক্ট এই যেন সূত্রটা ব্যবহার করতে পারি, একটু মনে রাখার ব্যবস্থা আমাদের করে নিতে হবে। কি করে করব না, যখন এক্স অক্ষকে ছেদ করছে তার ছেদিতাংশ যখন আমরা বার করব, দেখো এক্স এর সঙ্গে যেই ছেদিতাংশটা আছে সেটা থাকবে, তাহলে তখন জি দিয়ে আসবে, ওকে। আর যখন ওয়াই অক্ষকে ছেদ করবে, ছেদিতাংশটা বার করব, তখন এফ দিয়ে থাকবে, অর্থাৎ ওয়াই অক্ষের ছেদিতাংশ হলো, ওয়াই অক্ষের ছেদিতাংশ যখন আমরা বার করব তখন আমরা কি করে করব না, 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি এত একক। তাহলে কি হলো, 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি এত একক তোমার এক্স অক্ষকে ছেদ করবে, আর 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি এত একক, এটা তোমার ওয়াই অক্ষের ছেদিতাংশ হবে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিও, এবং তোমাদের কি কি আরও জানতে ইচ্ছা করছে কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটার মধ্যে তোমাদের কোনো কিছু আরও জানার, সেটাও কমেন্টে আমাকে তুমি বলতে পারো। আর কেমন লাগছে ভিডিওটি, আমার এই যে চ্যানেলের জার্নি শুরু হয়েছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার আমি আসছি ফিরে অনেক শর্টকাট টিপস নিয়ে, আমি আলোচনা করছি, অনেক বিভিন্ন অঙ্কের কৌশল নিয়ে আলোচনা করছি। দেখো ভিডিওগুলো, তোমাদের আশা করি ভালো লাগবে এবং উপকার হবে ভবিষ্যতের জন্য। আর সুস্থ থেকো, সাথে থেকো, বাই।